আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, এই শোক পালনকালে কালো ব্যাজ ধারণের পাশাপাশি মসজিদে দোয়া ও মন্দির প্যাগোডায় প্রার্থনা করা হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় অংশ নেন সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও সার্বিক পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় বিষয়ে মন্ত্রী সচিবদের নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় কারফিউ পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষতি হয়েছে তার পরিসংখ্যানও চাওয়া হয়েছে। পরে মন্ত্রিসভার বিস্তারিত তুলে ধরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। ভারতের সাথে আমাদের দুই দেশ সম্মত হয়েছে যে ৭৮ এখন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকাও যেটা বলি, তারা নতুন একটা ফরম্যাট তৈরি করেছে চুক্তির জন্য। সেই ফরম্যাট অনুযায়ী দুই দেশ চুক্তি স্বাক্ষরের জন্য সম্মত হয়েছে এবং সেইটাই জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন একই আছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, তাদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলন নিয়ে হতাহত ঘটনা যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে, দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের উপর আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানির সময় ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়কের খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেন আদালত। বলেন, এসব ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করা হয়। ইফতেশামুল গনির রিপোর্ট, জানাচ্ছেন এআর বাদল। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশের সংঘর্ষে শিক্ষার্থী সহ অনেকেই গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৭ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও সারা হোসেন। শুনানি শেষে আইনজীবীরা জানান, শিক্ষার্থীদের উপর নির্যাতন, গুলি না চালানোর নির্দেশনা ও ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আদালত চূড়ান্ত আদেশ দিবেন মঙ্গলবার। আমরা চেয়েছি যে এই ৬ জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। অল সর্টস অফ ইলিগাল ডিটেনশন আইদার কোর্টে প্রডিউস করবে অথবা রিলিজ কোর্টে প্রডিউস করবে অর রিলিজ করবে। আমরা বলছি যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়। এনাফ ইজ এনাফ। অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন ট্রমাটাইজড হয়ে গেছে। আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র ১৬, ১৭, ১৮ বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয়, আর যাতে হাসপাতালের মর্গে না যায়। এই ব্যাপারে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত, যে প্রোটেকশন এখন খুবই জরুরি। এবং হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়েছে। কিন্তু এই দুরবস্থা দেশের, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই ৭২-এর সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে। আর্টিকেল ১১১ অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য। ৬ সমন্বয়কের ডিবি কার্যালয়ে রাখার বিষয়ে
হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন। ডিবি কার্যালয়ে কাউকে নিয়ে গেলেই কেন তাদের খাবার ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এ নিয়ে সমালোচনা করেছেন আদালত। নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন, এবং এইটাই ছিল আমার সাবমিশন। সেটা বলছে যে এইগুলো ফান্ড, কখন কি বলছে এক্স্যাক্টলি? হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে বলপূর্বক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা সংবিধান পরিপন্থী বলে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর বাদল, RTV, ঢাকা। অবশেষে গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের দেখা পেল পরিবার। গোয়েন্দা পুলিশ জানায় দ্রুত তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। জোর করে তাদের কাছ থেকে কোনো বিবৃতি আদায় করা হয়নি বলেও জানান স্বজন ও গোয়েন্দা কর্মকর্তারা। সুমন তানভীরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এভাবেই গতকাল বিকালে বাধার মুখে পড়েন স্বজনরা। তবে 24 ঘন্টা না যেতেই পাল্টে যায় দৃশ্যপট। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সন্তানদের সঙ্গে দেখা করে নিজেদের সন্তুষ্টির কথা জানান পরিবারের সদস্যরা। অনেক কিছু জিজ্ঞাসা করছে, বললো সবকিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। ডিবি কার্যালয় থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা ও কর্মকর্তাদের সঙ্গে রাতের খাবার নিয়ে যে সমালোচনা চলছে সে বিষয়েও কথা বলেন স্বজনরা। কোনো প্রেশার হয় না, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। শাশুড়িকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই, স্যার আমাদেরকে কিছু করে নাই, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। তবে কবে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে সে বিষয়ে সুস্পষ্ট জবাব মেলেনি। তবে সমন্বয়করা ভালো আছেন বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। হেফাজতে রেখে রাতের খাবার খাইয়ে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে হাইকোর্ট যে উষ্মা প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি হারুনুর রশিদ। সুমন তানভীর, RTV, ঢাকা। গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহার করে নিলেও আন্দোলন চালানোর পক্ষে একাংশ। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন তারা, তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। চট্টগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। ইকবাল অনেক জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীদের একাংশ। মিছিল নিয়ে ধানমন্ডি 1 নম্বর রোড হয়ে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় প্রায় 10 জনকে আটক করে পুলিশ। পুরনো পল্টন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে 4 জনকে আটক করা হয়। মিরপুর 10, ইসিবি চত্বর ও ধানমন্ডি স্টার কাবাবের সামন থেকেও কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পক্ষ। প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কোটা আন্দোলনকারীদের এক পক্ষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তারা।
বরিশালে আন্দোলনকারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। ইকবাল অনিক, RTV, ঢাকা। যারা রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করেছেন 14 দলের নেতারা। দুষ্কৃতকারীদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন ছাত্রদের আন্দোলনের উপর ভর করে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি, জামায়াত, শিবির রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এআর বাদলের আরও একটি রিপোর্ট। মহাখালীতে সারি সারি পার্কিং করে রাখা যানবাহনের শুধু কঙ্কাল পড়ে রয়েছে। 18 জুলাই নাশকতাকারীদের হামলার শিকার হয়ে এমন দৃশ্য রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। ভয়াবহ ধ্বংসলীলায় মেতে উঠেছিল দুষ্কৃতকারীরা। পুড়ে যাওয়া যানবাহন ও ক্ষতিগ্রস্ত ভবন দেখতে যান 14 দলের নেতারা। প্রথমেই সেতু ভবন পরিদর্শন করেন তারা। সেতু ভবনের পুরো এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া আলামত। এরপর পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেখানেও দেখা যায় পার্কিং করা সব গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। প্রায় সারা ভবনই আগুনে পোড়া ক্ষতচিহ্ন বহন করছে। সেদিনের আক্রমণের বর্ণনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। পরিকল্পিতভাবেই 150-200 বা তারও অধিক লোক এসে প্রথমে আমাদের এখানে ঢিল মারা শুরু করে, আমাদের গ্লাস ভেঙে ফেলে, আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে আহত করে। তারপরে যেহেতু অফিস ছুটির সময় বাইরে যে কয়টি গাড়ি ছিল এবং ভিতরের গাড়ি সবগুলিতে প্রায় একই সময়ে তারা গাড়ির ছাদে উঠে লাঠি দিয়ে পিটাতে শুরু করে, গ্লাস ভেঙে ফেলে, তারপরে আগুন ধরিয়ে দেয়। ভবনগুলো পরিদর্শন শেষে 14 দলের নেতারা বলেন ছাত্র আন্দোলনের উপর ভর করে রাষ্ট্রকে ধ্বংস করতে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অপরাধীরা যেই হোক কঠোর শাস্তির দাবি জানান তারা। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান 14 দলের নেতারা। এআর বাদল, RTV, ঢাকা। সহিংসতা রোধে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে মিরপুর 10, কাজীপাড়া, কালশী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সতর্ক অবস্থানে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় তারা বলেন ছাত্রদের আন্দোলনের উপর ভর করে যে জামায়াত, বিএনপি ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দল। মানুষের নিরাপত্তা ও দেশের সম্পদ রক্ষায় প্রতিটি ওয়ার্ড ও থানায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতাকারীদের দেখা মাত্র প্রতিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর তুলে দেওয়া হবে বলে জানান তারা। এখানে আমাদের নেতাকর্মীরা আছে, জনগণ আছে, সবাইকে নিয়ে 32টা পয়েন্টে আমরা আমাদের জনগণ সহ নেতাকর্মীরা বসে আছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে কেউ কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করে, আমরা রাজপথ থেকে যুবলীগ, পরশ, নিখিল এবং বাবুল এবং ইসমাইলের নেতৃত্বে আমরা প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল আন্দোলন মোকাবেলায় আমরা এখন সক্রিয় এবং সচেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে। মির্জা ফখরুল ও বিএনপি, জামায়াত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের জীবনের বিনিময়ে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীদেরকে নির্বিচারে গ্রেফতার, গুমের প্রতিবাদ সহ রিমান্ডের নামে বারবার নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যাচার, অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না অবৈধ আওয়ামী লীগ সরকার। তাই সকল দায় নিয়ে জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে আহত ও নিহত শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষাঙ্গনে পরিবেশ সৃষ্টি করা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষের সঙ্গে মত বিনিময় সভায় মেয়রের কাছে এসব দাবি তুলে ধরেন তারা। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, শিক্ষকদের এসব দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন। পাশাপাশি আর্থিক, আইনি সহায়তা সহ শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবে কর্পোরেশন। প্রত্যেকটি আহত এবং নিহতদের বাসায় গিয়ে তাদের পরিবারের পাশে যাওয়ার জন্য, যারা চিকিৎসা অবস্থায় আছে কিন্তু তাদের কাছে কোনো টিচাররাও যেতে পারছেন না, যে টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়, এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন। এর থেকে অবশ্যই পরিত্রাণের জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি আমাদের ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনাদের সাজেশনের মাধ্যমে আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে পৌঁছতে পারব। জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদের লাশ ঢাকায় পৌঁছেছে। কাল জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তার মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বড় ভাই হামিন আহমেদ। চলতি মাসের 9 তারিখে যুক্তরাষ্ট্র সফরে যান শাফিন আহমেদ। 20 জুলাই একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। গতি পাচ্ছে দুর্নীতির মামলাগুলো। মাস 3 আগে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সামনে আসলে তৎপর হয় দুদক। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও সাধারণ ছুটির কারণে সরকারি অফিস বন্ধ থাকে, তবে আন্দোলনের সময় দুর্নীতি দমন কমিশন দুদকের কাজের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খানের। ইকবাল অনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকুরিদের দুর্নীতি, অর্থ পাচারের বিষয়টি আলোচনায় আসে গত 31শে মার্চ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয়ে ওঠে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে তলব শুরু করে সংস্থাটি। মামলাও হয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানও চালায় দুদক। আলোচিত এই ইস্যুর মাঝেই সামনে আসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে স্থবিরতার পর টানা 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউর কারণে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলে ধীর গতিতে। প্রশ্ন ওঠে এমন পরিস্থিতিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ চলমান দুর্নীতির মামলাগুলো কি চাপা পড়ে যাবে? এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। তবে যখন সরকারি ছুটি থাকে স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশনও বন্ধ থাকে। কারফিউর যে কতক্ষণ
শিথিল থাকে সে কতক্ষণ সরকারি টাইম আওয়ারে কাজ করছে। কাজেই আন্দোলনে বা কারফিউতে দুর্নীতি দমন কমিশনের কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। দুর্নীতির মামলা ও তদন্তাধীন বিষয়গুলো নিয়ে কাজ করছে দুদক কর্মকর্তারা। চলমান যে মামলাগুলো আছে ওগুলো দ্রুততার সঙ্গে চলে যাচ্ছে, যেগুলো তদন্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে সেগুলো এখন বিচারিক পর্যায়ে সাক্ষ্য চলছে, কোনোটা অভিযোগ গঠন পর্যায়ে আছে, আর যেগুলো তদন্ত শেষ হয় নাই সেগুলো দ্রুত তদন্ত শেষ করার দিকে এগিয়ে যাচ্ছে। স্বার্থন্বেষী কোনো মহল সুযোগ নেয়ার চেষ্টা করলেও কেউ পার পাবে না বলে জানান দুদকের এই আইনজীবী। এবং কোনো ভেস্টেড গ্রুপ, কোনো স্বার্থান্বেষী মহল এর কোনো সুযোগ নিতে পারবে না। ইকবাল অনিক, RTV, ঢাকা। বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সোমবার তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, বল প্রয়োগের মাধ্যমে গণ আন্দোলন দমন করতে চেয়ে সরকার প্রমাণ করেছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। কোটা আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে আগামী 31 জুলাই বেলা 11টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। শিক্ষার্থীদের একটা ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না যেয়ে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদয় দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলের। আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায়-দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার হত্যা, গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা প্রচারের যে পথে হাঁটছে এই পথে সংকটের কোনো সমাধান নেই। রাজধানীতে অনুষ্ঠিত হল শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক PLC এর 25তম বার্ষিক সাধারণ সভা। সকালে স্কাটন গার্ডেন রোডস্থ পুলিশ কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়। এই সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মঞ্জুর আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, SAM হুসাইন, মোহাম্মদ আব্দুল আজিজ এবং আলহাজ মোহাম্মদ শামসুল আলম সহ ব্যাংকের শেয়ার হোল্ডারগণ, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন ও 5% লভ্যাংশ প্রদান সহ অন্যান্য সকল আলোচ্য সূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতে এ পর্যন্ত অন্তত 35 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 151 জন। বার্তা সংস্থা AFP এ তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের কুররাম অঞ্চলে গেল বুধবার থেকে সুন্নিপন্থী মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর মাঝে সংঘাত চলছে। প্রাথমিকভাবে ভূমি নিয়ে বিরোধ শুরু হলেও পরবর্তীতে তা সাম্প্রদায়িক সংঘাতে রূপ নেয়। এদিকে চলমান সংঘাত সমাধানের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে। চীনে ভূমিধসে নিহত হয়েছেন অন্তত 15 জন, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 6 জনকে। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র CCTVর তরফে বলা হয়, মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার ফলে পাহাড়ি থেকে নেমে আসা আকস্মিক ঢলের কারণে ভূমিধসের হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে 240 জনেরও বেশি জরুরি পরিষেবার কর্মকর্তা কাজ করছেন। এদিকে গেল বছরের সেপ্টেম্বরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বিপর্যয়কর বাঁধ ধসে সৃষ্ট বন্যায় নিহত হয় 4000-এর বেশি মানুষ। এতে গাফিলতির কারণে 12 জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। রোববার দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় সোমবার মধ্যরাতে। প্রকাশিত ফলাফলে 51% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাদুরো। বিরোধী দলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন 44.02% ভোট। দেশটিতে প্রধান বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি মাদুরো সরকার। 2013 তৎকালীন প্রেসিডেন্ট শাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। এবার ভোটের আগে জনমত জরিপগুলোয় মাদুরোর থেকে এগিয়েছিলেন গনজালেস। খেলার খবর, অলিম্পিক প্রসঙ্গ।
দ্বিতীয় টেস্টে পাকিস্তান শাহিনসকে 5 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। অস্ট্রেলিয়ার ডারউইনে 296 রানের লক্ষ্যে নামা পাকিস্তান শাহিনসের শেষ দিনে দরকার ছিল 160 রান। হাতে ছিল 6 উইকেট, 7 উইকেটে 287 রান করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় শাহিনস। তবে এরপর 3 রানের মধ্যে 3 উইকেট তুলে 290 রানে পাকিস্তানকে অল আউট করে বাংলাদেশকে জয় এনে দেন মাহমুদুল হাসান জয়। সাহেবজাদা ফারহান 68 ও হাসিবুল্লাহ খান করেন 51 রান। জয় 5টি, রেজাউল রহমান রাজা 3টি ও হাসান মুরাদ নেন 2টি উইকেট। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।